তো আজকে এই 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় যারা বিশেষ করে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদেরকে আমি এটি চ্যালেঞ্জ করে বলতে চাই যে 5 আগস্ট পরবর্তী সময়ে যারা এই ক্ষমতার দখলদার ফ্যাসিস্ট বাহিনী লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা কি, তারা কি ধরনের অসৎ উপায় অবলম্বন করেছে, তারা কি ধরনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, তারা কি ধরনের তদবির বাণিজ্য, তারা কি ধরনের পদোন্নতি বাণিজ্য এই বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, বিভিন্ন খানে তারা জবরদখল করে যেভাবে বিভিন্ন ধরনের তদবির সুপারিশ নিয়ে ব্যস্ত রয়েছে, এটি তো আজকে তারা যতই মিডিয়া দখল করে রাখুক আজ হোক কাল হোক এই সত্য তরুণদের সামনে উন্মোচিত হবেই। এবং তরুণরা, আমি বলবো না যে আমার কথা বিচার করতে হবে, তরুণরাই বিচার করবে যে কারা নৈতিকতার বলে বলিয়ান ছিল আর কারা প্রতারণা করেছে আর কাদের নৈতিক মানদণ্ডটি আসলে কত শক্তিশালী। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন করি, যেহেতু এই কোটা আন্দোলনের কথা উঠেছে, একটা কথা হলো তারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের প্রাণও থাকবে, তারা রিক্সায় চললে এখন আর মানাবে না, তাদের নিরাপত্তারও ব্যবস্থা করতে হবে। বিভিন্ন সময় আমরা দেখেছি যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তাদেরকে গাড়ি চাপা দিয়ে মারতে চেষ্টা করেছে। তো চতুর্দিকে তাদের এখন সিকিউরিটির ব্যবস্থাটা করতে হবে এবং সরকারকে সেটা দেখতে হবে, সেটাই হচ্ছে। সেই জন্য তারা উন্নত গাড়ি উন্নত জীবনযাপন করছেন, এইটা একটা। আরেকটা ধারণা জনগণের মধ্যে যেটা আছে, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তারা কি ছাত্রলীগের কেউ, এই বিষয়টি আপনি একটু ক্লিয়ার করবেন। আমিও কনফিউজ, কারণ বঙ্গবন্ধুকে নিয়ে সার্জিসকেও কথা বলতে দেখেছি, অনেক জায়গায় বক্তব্য দিয়েছে। আসলে কি ছাত্রলীগের, তারা ছাত্রলীগের কেউ ছিল? দেখুন, সাংগঠনিক কাঠামোতে তারা কেউই আমাদের ছিল না, কোনো পদ পদবি তাদের ছিল না। বাস্তবতা হচ্ছে আজকে তারা যে ধরনের কথাবার্তা বলছে এবং এর বিশেষ করে শিক্ষার্থী হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের এক ধরনের তারাই তো আজকে ক্ষমতা দখল করে বসে আছে এবং এদের দ্বিচারিতার বিষয়টি তো আমাদের বলা আলোচনা করে টকশোতে বলার প্রয়োজন নেই। আজকে ছাত্রলীগের একটি ফটো ফ্রেমে থাকার জন্য তাদের যে আকুতি ছিল, ছাত্রলীগের সাধারণ কর্মীদের সঙ্গে এক ধরনের সম্পর্ক গড়ে তোলার জন্য তাদের যে আকুতি ছিল, এবং আজকে দেখুন সেখানে তারা কতটা ঘুরে কি ধরনের কথাবার্তা বলছে, কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে। আজকে আপনি একটি রাজনৈতিক বক্তব্য প্রকাশ করছেন, আপনার বক্তব্য কি ছিল আজকে 5 আগস্ট পরবর্তী সময় আপনার বক্তব্য আকাশ পাতাল কিভাবে ফারাক হয়ে যাচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সবাই জানে। এক ধরনের ভয় রাজত্ব, এক ধরনের চাষের পরিবেশের কারণে শিক্ষার্থীরা হয়তো সব প্রশ্নগুলো সবসময় মানে কোনো কমিটিতে বা কিছুতে ছিল না, সেটি ছিল না। এমনি ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যারা শিক্ষার্থী রয়েছে, বরাবর ছাত্র সংগঠনের কর্মীও যারা রয়েছে, তারা তো ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সবারই একটি সুমধুর সম্পর্ক ছিল। এবং এটি যেটি করেছে অনুপ্রবেশের চেষ্টা বা ছাত্রলীগের কোনো ধরনের এক ধরনের পরিচয়ের শ্রদ্ধাবরণ ধারণ করে সুযোগ সুবিধা গ্রহণ করা, সেই প্রবণতা তাদের মধ্যে তো অবশ্যই ছিল। বিশেষ করে আমরা সেই প্রবণতাটুকু ছিল এবং সে কারণে কিন্তু এই তারা কৌশলগুলো ধারণ করেছে, ছদ্মবেশটা ধারণ করেছে এবং এটির মাধ্যমে, এবং আমরা আজকে তো এটি বলা যথেষ্ট অবকাশ রয়েছে, যারা এই ছদ্মবেশগুলো ধারণ করেছে, যারা অপর একটি সংগঠনের অভ্যন্তরে অনুপ্রবেশ করেছে, তারা তো এই কর্মকাণ্ড, যে ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এবং কর্মকৃত্য আমরা সেটি অনেক প্রমাণও দেখেছি, তারাই সেটি জড়িত হওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে সেটি করেছে কিনা শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই প্রশ্নটিও রয়েছে। অনেকেই নিশ্চয়ই আপনাকে প্রশ্নটি করেছে, সেটা হচ্ছে এরকম যে ছাত্র শিবিরের কর্মীরাও আপনাদের দলের ভিতরে ছিল, আপনারা কি সেটা তখন বুঝতে পেরেছেন? তারা বেরিয়ে এসে এখন 5ই আগস্টের স্বাধীনতার পরে তারা এখন সেটি বলছেন যে ছাত্রলীগের ভিতরে তারা অনুপ্রবেশ করেছিলেন। শুধু ছাত্রলীগ নয়, বিশেষ করে এই যে সংগঠনটির কথা আপনি বলেন, স্বাধীনতা বিরোধী মৌলবাদের সঙ্গে সম্পৃক্ত যারা এক ধরনের শরিয়া আইন চায় বাংলাদেশে, এই সংগঠনটির একটি কৌশলই হচ্ছে ছদ্মবেশ ধারণ করা, ইন্ট্রেন্স ইন ডিসগাইজ। তারা ছদ্মবেশ ধারণ করে ভিতরে প্রবেশ করবে এবং শুধুমাত্র ছাত্রলীগ নয়, এটি অপরাপর ছাত্র সংগঠন, প্রগতিশীল বামপন্থী ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অনুপ্রবেশের একটি প্রচেষ্টা তাদের সবসময় ছিল এবং এটি ভবিষ্যতেও থাকবে। এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন। ওকে, আমরা আরেকটা জিনিসে আসি। একটা বিষয় হচ্ছে, সেটি আমরা জানি যে ঐতিহ্যবাহী ছাত্রলীগ আপনাদের প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালের 4 জানুয়ারি। কিছুদিন আগে গিয়েছে, আপনাদের সেই রকম কোনো তৎপরতা আমরা দেখিনি। আপনাদেরকে আগামীতে সার্ভাইভ করতে পারবেন, আপনাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সেই ক্ষেত্রে আপনাদের প্ল্যান কি? 4 জানুয়ারি যে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেটি ঘটা করে সেই উদযাপনের কোনো কিছু আমরা দেখতে পাইনি। জি প্লিজ। এই অবৈধ সরকার আমাদের নিষিদ্ধ করেছে আর গোটা বাংলাদেশের তারুণ্য বাংলাদেশের দেয়ালগুলোতে জয় বাংলা লিখে দিয়েছে। তারা ছাত্রলীগের নেতা কর্মীদের দেখা মাত্রই গুলি করার চেষ্টা করছে, হত্যা করার চেষ্টা করছে, গ্রেপ্তার করার চেষ্টা করছে, কারারুদ্ধ করার চেষ্টা করছে, শপথ ধারণ করে কিন্তু মিছিল করছে। বরং আমি তো মনে করি আমার ছাত্রলীগের অভিজ্ঞতায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকীটি অনেক বেশি সাহসী ছিল, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীটি অনেক বেশি পলিটিক্যালি সিম্বলিক ছিল। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীটি বরং আরো বেশি ঐক্যের ভিত্তিতে মজবুত, সৃজনশীল এবং সাহসী সংগ্রামের একটি ইস্পাত দৃঢ় লক্ষ্যে পরিচালিত হয়েছে। 4 জানুয়ারি স্বাভাবিকভাবেই, যেহেতু বাংলাদেশের যে বাস্তবতা, বাংলাদেশে তো কোনো সংগঠনেরই আজকে সমাবেশ করার স্বাধীনতা নেই, রাজনৈতিক মত প্রকাশ করার স্বাধীনতা নেই, মানবাধিকার, মৌলিক মানবাধিকার কোনো কিছু নেই। এর মধ্যেও কিন্তু 4 জানুয়ারি বাংলাদেশে তারুণ্য নেমে এসেছিল। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেছিল। শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছিল, খাদ্যদ্রব্য, শীতবস্ত্র নিয়ে তারা গিয়েছিল, অনলাইন অফলাইনে তারা আলোচনা সভা করেছিল, দেয়ালে লিখে দিয়েছিল শেখ হাসিনাতে আস্থা। লাখ লাখ শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশপাশে যে যতটুকু যেভাবে যেখান থেকে পেরেছে সেখানে কিন্তু তারা শিক্ষার অধিকারের দাবিতে সমাবেশ করার চেষ্টা করেছে। এবং এর বাইরেও আনুষঙ্গিক কর্মসূচি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো, ধানমন্ডি 32 নম্বরকে তছনছ করে দেওয়া হচ্ছে এবং এটা আজকে ইতিহাস, মুক্তিযুদ্ধ, সভ্যতা নিয়ে আমাদেরকে শিক্ষা দেয়। এবং বাংলার তারুণ্য বলেছে বাংলার
প্রতিটি ঘর, ধানমন্ডি 32 নম্বর, এই মর্মবাণীকে ধারণ করে কিন্তু প্রত্যেকটি ঘর থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ধন্যবাদ আপনাকে। এবার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা আমাদের প্রিয় দর্শকদের বিষয়ে আমি একটু বলে নিই। দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মূল্যবান কমেন্টস গুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের অতিথি হচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আমি এখন একটা বিষয় যেতে চাই, সেটি হচ্ছে 31শে ডিসেম্বর বাংলাদেশে একটি আলোচিত দিন। ওই দিন বলা হয়েছিল যে বাংলাদেশের সংবিধানের কবর রচনা করা হবে এবং কবর পড়াও হয়েছিল কোথাও কোথাও, এবং 72 সংবিধান নিষিদ্ধকরণ আওয়ামী লীগকে কি যেন শব্দটা খুব সুন্দর ছিল, অপ্রাসঙ্গিক করে তোলা, এবং সেই সাথে আরেকটি বিষয়ও চিন্তা করা হয়েছে যে একটা বিপ্লবী সরকার গঠন করা, কিন্তু সেটি আমরা ওই কার্যকর হতে দেখিনি। তার আগের দিনে বলা হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র করা হয়েছে এবং সেই ষড়যন্ত্রের কারণে 21 তারিখ সেটি করা যে সম্ভব হয়নি। এবং তারপরেই সরকার একটা ঘোষণা দিয়েছেন যে আমাদের পক্ষ থেকে বিপ্লবী সরকার গঠন করা হবে, অথবা 72 সংবিধানের ব্যাপারে 15 জানুয়ারির মধ্যে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 15 জানুয়ারি অত্যন্ত সন্নিকটে। 31শে ডিসেম্বর এবং 15 জানুয়ারির এই ব্যাপারে আপনার কাছে কিছু কথা জানতে চাই, সেটা হচ্ছে সংবিধানের কবর রচনার বিষয়ে, 72 সংবিধান। দেখুন, এটা তো কবর ছাড়া কোনো কথাই বলছে না। কথায় কথায় কবর, কথায় কথায় ফাঁসি, কথায় কথায় আসতে দেওয়া হবে না, পালন করতে দেওয়া হবে না, সার্বিক একটি ফ্যাসিস্ট কাঠামো হয়েছে। এটি তো এক ধরনের একটা হাস্যকর প্রপঞ্চ আমি মনে করি। কারণ বাংলাদেশের সংবিধান কি হবে না হবে, বাংলাদেশের সংবিধান তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন, জনগণের মতামতের সর্বোচ্চ বহিঃপ্রকাশ, এবং আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের সংবিধান, সেটি তো বাঙালি জাতির অর্জন, বাংলাদেশের অর্জন। আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মূল্যবোধ, সমাজ চেতনা, উদার মানবিক একটা রাষ্ট্র ব্যবস্থা, কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থা, এবং সেই সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সেটি বাস্তবায়ন করেছিল, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সেটি সময়ের সঙ্গে সঙ্গে পরিমার্জন করেছিল। সেখানে তারা আর প্রোক্লেমেশন তো একবারই হয়। প্রোক্লেমেশন তো একটি রাষ্ট্রের যে ব্যবস্থা, রাষ্ট্রের স্বাধীনতার পত্তন, সেখানে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছেন, তারাই তো সেটি করেছেন। সরকার পরিবর্তনের আন্দোলন, যে কোনো আন্দোলন, ইস্যুভিত্তিক আন্দোলন একটি রাষ্ট্র তো হাজারবার করতে পারে, তো সেটি কি সংবিধানে অন্তর্ভুক্তির কোনো বিষয়? এবং এই বৈধতা তাদেরকে কে দিয়েছে? আজকে তারা কি জনগণের নির্বাচিত প্রতিনিধি? জনগণ কি তাদেরকে ভোট দিয়েছে? জনগণ কি তাদের কোনো ধরনের রায় দিয়েছে? আজকে যারা বড় বড় কথা বলছে, এটি একটি ক্লাবের সংবিধান বানিয়েছে তাদের, এবং বাস্তবতা হচ্ছে অনেকে যারা কথা বলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন করলেও তারা জামানত বাজেয়াপ্ত হবে, এবং তারা আজকে নিজেদেরকে এই জনগণের প্রতিনিধি, স্বঘোষিত জনগণের প্রতিনিধি দাবি করছে, এবং সংবিধানের ম্যান্ডেট এটা রয়েছে, সেটা রয়েছে। এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা, এক ধরনের জনগণের সঙ্গে প্রতারণা, তামাশা, হাস্যকর বিষয়বস্তুতে পরিণত হয়েছে। প্রতারণা, তামাশা আপনাদের দৃষ্টিভঙ্গিতে, আপনাদের দৃষ্টিতে আপনি বলছেন। এখন আপনি কি মনে করেন 15 জানুয়ারি সরকার যে দায়িত্ব নিয়েছে হবে বলে মনে করেন কিনা? এটি কি সম্ভব কি সম্ভব না, এটি কিন্তু নাগরিক হিসেবে যদি বলি, এটি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। কারণ এটি তো কোনো বাস্তবতা, কোনো ভিত্তি, কোনো রাজনৈতিক, আইনি, সামাজিক ভিত্তি কোনো কিছু তো এটি নেই। বাংলাদেশের তো সংবিধান রয়েছে, সংবিধানের ধারাবাহিকতা মেনেই জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই, এবং সংবিধান কিভাবে সংস্কার হয় সেটিও তো সেখানে সুস্পষ্ট করে দেওয়া রয়েছে। সংস্কার, পরিবর্তন, পরিমার্জন প্রয়োজন হলে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সময়ের সঙ্গে সঙ্গে সেটি অ্যাডজাস্ট ও যতটুকু করে নিতে হয়, যতটুকু আপ টু ডেট রাখতে হয়, বা আরো বেশি কার্যকর, জনগণের জন্য কল্যাণমুখী, আরো বেশি গণতন্ত্র, আরো বেশি আমাদের জনগণের অধিকারগুলো রক্ষা কবচ দেয়। এটা তো সময়ের সঙ্গে স্বাভাবিক প্রক্রিয়া। এটির সঙ্গে প্রোক্লেমেশন, এটির সঙ্গে এদের এই ধরনের ডিক্লারেশন, এটির সঙ্গে প্রস্তাবনা, তাহলে তো আজকে তারা ভবিষ্যতে আরেকজন আন্দোলন করবে, বলবে যেটি সংবিধানের প্রস্তাবনা দিতে হবে। 90 আন্দোলন করেছে, তারা বলবে তারা তাদের সংবিধানের প্রস্তাবনা দিতে হবে। 111 যখন এই সামরিক নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা বলবে যে তাদের সেটি প্রোক্লেমেশন দিতে হবে। তো রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে এদের ন্যূনতম যে তারা রাষ্ট্র ব্যবস্থাকে এক ধরনের তামাশার বিষয়বস্তুতে পরিণত করেছে বলে আপনি বলতে চাচ্ছেন যে আগামীতে যদি আরো কোনো বিপ্লব হয় তারাও একটা প্রোক্লেমেশন দেবে, এটি কোনো একটা রাষ্ট্রে আদৌ সম্ভব নয়, এটাই তো বলতে চাচ্ছেন? হ্যাঁ, সার্বিকভাবে